হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো। এটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, সাধারণভাবে মার্কসের দার্শনিক ও রাজনৈতিক চিন্তার সামগ্রিক রূপটিকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলা হয়। স্তালিন বলেছেন দ্বন্দ্বমূলক বস্তুবাদ হলো মার্ক্সবাদী লেনিনবাদী পার্টির বিশ্ববিখ্যাত, অর্থাৎ মার্ক্সবাদী এবং লেনিনবাদী পার্টির মূল যে চিন্তা সেটাই হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। একে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলা হয় এই কারণে যে ঘটনাবলীর প্রতি এর দৃষ্টিভঙ্গি, মানে কোনো একটা ঘটনা তার প্রতি দৃষ্টিভঙ্গি, আর ওই ঘটনাবলীকে বিশ্লেষণ ও অনুধাবন পদ্ধতি হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তারপরে কি বলা হচ্ছে দেখো, উদ্ভব ও বিকাশ। এর আগে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদটা একটু তোমাদের সংক্ষেপে আমি বুঝিয়ে দিতে চাই। দেখো, তোমরা ধরো প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখবে একটা দ্বন্দ্ব আছে, ঠিক আছে? দ্বন্দ্ব আছে, আর সেই দ্বন্দ্বটা কি? বস্তুকে কেন্দ্র করে। কি বললাম? প্রত্যেকটা জিনিসের মধ্যে দ্বন্দ্ব আছে, আর দ্বন্দ্বটা কি? কোনো একটা বস্তুকে কেন্দ্র করে। যেমন দেখো, তোমরা এই যে সিলেবাসটা তোমরা পড়ছো, থার্ড সেমিস্টারে তোমরা পড়ছো, থার্ড সেমিস্টারে মানে ডিএসসিসি 3 পেপারে তোমরা এইটা পড়ছো, এটা পড়ছো, ঠিক আছে? এটা পড়ছো, এর পেছনে একটা কারণ আছে। মার্কস সেটাই বলতে চাইছে যে প্রত্যেকটা বস্তু, মানে প্রত্যেকটা জিনিসের প্রতি কারণ আছে, আর সেই কারণটার জন্যই কি হচ্ছে? দ্বন্দ্ব তৈরি হচ্ছে। অর্থাৎ তোমরা পড়ছো, কেন পড়ছো? যে এই সেমিস্টারটা যাতে ভালো করে পাস করে যাও, ভালো নম্বর পেয়ে যাও। এখানে বোঝার চেষ্টা করো যে এখানে কি বস্তু, কি নম্বরটা হচ্ছে বস্তু, বস্তুর জন্য দ্বন্দ্ব তৈরি হচ্ছে। দ্বন্দ্বটা কি? তোমরা পড়াশোনা করছো, আর তার ফলটা কি হচ্ছে? তোমরা পরবর্তী সেমিস্টারে কি হবে? পৌঁছে যেতে পারবে ভালোভাবে। তাহলে বোঝার চেষ্টা করো। যেমন দেখো, যেমন আরও একটা উদাহরণ তোমাদের আমি দিচ্ছি, যে দেখেছো তোমরা আরজি করের যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনার বিরুদ্ধে কি হচ্ছে? প্রোটেস্ট হচ্ছে। প্রোটেস্টটা কি? প্রোটেস্টটা হচ্ছে একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ফলটা কি? তারা জাস্টিস চাইছে। এইটা অর্থাৎ প্রত্যেকটা বস্তুর মধ্যে, যে কোনো বস্তুর মধ্যে, দুনিয়ায় যে কোনো বস্তু আছে, মার্কস বলছে প্রত্যেকটার মধ্যেই দ্বন্দ্ব আছে, ঠিক আছে? প্রত্যেকটা বস্তুর মধ্যেই দ্বন্দ্ব আছে। আরও বিষয়টা ক্লিয়ার হবে, সম্পূর্ণ তোমরা আলোচনাটা দেখো। এবারে কি বলছে? উদ্ভব ও বিকাশ। কি বলা হচ্ছে দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ বা বা ইংরাজি প্রতিশব্দ ডায়ালেকটিক্যাল মেটালিজম। এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়ালেকটিক্যাল মেটালিজম। ডায়ালেকটিক্যাল শব্দটি এসেছে গ্রিক শব্দ ডায়ালেগো থেকে, যার অর্থ হলো আলোচনা বা তর্ক করা। প্রতিপক্ষের বক্তব্যের অন্তর্নিহিত সবিরোধগুলিকে প্রকাশ করে প্রকৃত সত্যে উপনীত হওয়ার পদ্ধতিকে অতীতে ডায়ালেকটিক্স বলা হতো। প্রাচীন এই পদ্ধতিকে আধুনিককালে যিনি প্রথম ব্যাপকভাবে প্রয়োগ করেন তিনি হলেন জার্মান দার্শনিক হেগেল। কিন্তু হেগেলের দ্বান্দ্বিক বিকাশের পদ্ধতিকে প্রয়োগ করেছেন শুধুমাত্র ভাব বা চেতনার জগতে। অর্থাৎ তিনি এই হেগেল যে ব্যবহার করেছেন সেটা হচ্ছে কি? ভাব। ভাব মানে কি জানো? ঈশ্বর। অর্থাৎ যে প্রত্যেকটা যে জিনিস হচ্ছে, প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা জিনিস হচ্ছে, তার পিছনে হেগেল বলছে ঈশ্বরের হাত আছে। তোমরা এই থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টারে যাবে, এটা ঈশ্বরের হাত আছে, ঠিক আছে? তোমরা এখন মানে এখন তোমাদের বয়স যা আছে, এজ যা আছে, পরবর্তীকালে পরের বছর তোমাদের একটা বছর এজ বেড়ে যাবে। সেটা কি হচ্ছে? হেগেলের মতবাদ অনুযায়ী সেটা হচ্ছে ঈশ্বরের ফলে হচ্ছে, ঠিক আছে? তোমরা আজকে ভালো কাজ, মানে ভালো পড়াশোনা করবে, ভালো পড়াশোনা করে একটা ভালো কোনো জব পাবে, সেটা হেগেল বলছে কি? এটা ঈশ্বরের কারণে হচ্ছে, ঠিক আছে? তোমরা আজকে খারাপ পড়াশোনা করবে, পড়াশোনা খারাপ করে না পড়াশোনা করে জব পাবে না, অন্য কোনো তোমাদের পেশা গ্রহণ করতে হবে, এটাও কি বলছে? হেগেল বলছে কিন্তু ঈশ্বরের কারণে হচ্ছে। এখানেই মার্কসের সঙ্গে হেগেলের হচ্ছে দ্বন্দ্ব। অর্থাৎ মার্কস এগুলোকে মানে করছে, সমালোচনা করছে। মার্কস বলছে এগুলোর কি হচ্ছে? কোনো একটা বস্তুকে কেন্দ্র করে হচ্ছে, এবং এর জন্য যে করছে তা সে দায়ী। তুমি ভালো পড়াশোনা করলে তুমি ভালো কাজ পাবে, তুমি খারাপ পড়াশোনা করলে, আজকে ফাঁকিবাজি করলে কাজ পাবে না। এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে মার্কস বলছে। এখানেই মার্কসের সঙ্গে হচ্ছে হেগেলের তফাৎ আছে, ঠিক আছে? দেখো, কিন্তু মার্কস তা প্রয়োগ করেছেন বস্তু জগতের ক্ষেত্রে। হেগেলের দ্বন্দ্ববাদ, কার্ল মার্কস
স্বীকার করে নিলেও সমাজের পরিবর্তনের ক্ষেত্রে মার্কস হেগেলকে অনুসরণ করেননি। এবারে দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল প্রতিপাদ্য বিষয়, এই বস্তুজগৎ হলো গতিশীল এবং সদা পরিবর্তনশীল। প্রকৃতির মধ্যে অন্তর্নিহিত স্ববিরোধ বর্তমান। প্রকৃতির এই অন্তর্নিহিত স্ববিরোধের ফলে বস্তুজগতের পরিবর্তন ও বিকাশ ঘটে, অর্থাৎ বস্তুজগতের এই পরিবর্তন ও বিকাশ হলো পরস্পর বিরোধী প্রাকৃতিক শক্তি ঘাত প্রতিঘাতের পরিণতি। মার্কসের মতানুসারে দ্বন্দ্বমূলক বস্তুবাদ হলো এই বাহ্যিক জগৎ ও মানুষের চিন্তার গতি সম্পর্কিত সাধারণ বিধির বিজ্ঞান। দ্বন্দ্ববাদের বিধানই হলো বিশ্বজনীন। এই বিধান সমাজ ও প্রকৃতির ক্ষেত্রে প্রয়োগ করা যায়, আবার এই বিধান মানুষের চিন্তাকেও নিয়ন্ত্রণ করে। তারপরে আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল সূত্রাবলী। দেখো, মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি প্রধান সূত্র উল্লেখ করেছেন। এখানে কি 1 নম্বর সূত্র হচ্ছে বৈপরীত্যের ঐক্য ও সংঘাত তত্ত্ব। বৈপরীত্যের ঐক্য ও সংঘাত তত্ত্বটিকে লেনিন দ্বন্দ্বতত্ত্বের মৌলিক সত্তা বলেছেন। বস্তু জগতের পরিবর্তন বা বিকাশ ঘটে কেন, তার উত্তর পাওয়ার জন্য এই তথ্যের মাধ্যমে পাওয়া যায়। এই তত্ত্ব অনুসারে প্রতিটি বস্তুর মধ্যে পরস্পর বিরোধী প্রবণতা বা বৈপরীত্য থাকে। এই পরস্পর বিরোধী প্রবণতার সংঘাতে বস্তুর পরিবর্তন ঘটায়। আর সমাজ ব্যবস্থার মধ্যেও অন্তর্নিহিত দ্বন্দ্ব থাকে, যেমন সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামন্ত প্রভু ও ভূমিদাসদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আর এই দ্বন্দ্বের ফলে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার অবসান ও ধনতন্ত্রের উদ্ভব ঘটে। ঠিক আছে, এখানে এই সামন্ততন্ত্র ধনতন্ত্র এলো কিভাবে, তার একটা সিকোয়েন্স আছে, এটা একটু শুনে নাও। মার্কস বলছেন যে প্রথমে ছিল আদিম সাম্যবাদী সমাজ, তারপরে এলো দাস সমাজ, তারপরে সামন্ততান্ত্রিক সমাজ, তারপরে পুঁজিবাদী সমাজ, এবং সবশেষে পুঁজিবাদী সমাজের অবসান হবে, সমাজতন্ত্র ফিরে আসবে। তারপরে কি হচ্ছে দেখো, পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। দ্বিতীয় যে সূত্র মার্কসের, বস্তুজগতের পরিবর্তন বা বিকাশের ধারা সরল পথে চলে না। বস্তুর পরিমাণগত পরিবর্তন ধীর গতিতে চলতে চলতে হঠাৎ গুণগত পরিবর্তনে রূপান্তর হয়। এই পরিবর্তন এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উল্লম্ফনের আকারে প্রকাশ পায়। ঠিক আছে, যেমন জলকে উত্তপ্ত করলে তাপমাত্রা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছায়, তখন জল ফুটতে থাকে এবং বাষ্পে পরিণত হয়। জল থেকে বাষ্পে রূপান্তর হলো তাপের পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। কারণ জল ফুটছে অনেকক্ষণ ধরে, কিন্তু বাষ্পটা হবে একদম 1 সেকেন্ডেরও কম টাইমের মধ্যে কিন্তু বাষ্প হতে শুরু করবে। ঠিক আছে, তারপরে নেতির নেতিকরণ কি বলা হচ্ছে, নেতিকরণ কোনো একটা জিনিসকে তো না করে দিয়ে আরেকটা জিনিস আমি নিলাম, সেই জিনিসটাকেও আবার পরবর্তীকালে কি হচ্ছে, না করে দেয়। ধরো আমি একটা 2000 ধরো 24 সাল চলছে, 2024 সালে আমি একটা মোবাইল ফোন কিনলাম। ঠিক আছে, মোবাইল ফোনটাকে আগে যে মোবাইল ফোন ছিল সেটাকে না করে দিলাম, সেটাকে আর পছন্দ হচ্ছে না, কিনে তার 2025 অবধি চালালাম, দেখলাম আমার যে 2024 যে ফোনটা কিনেছি 2025 এসে সেই ফোনটাকেও কিন্তু বাতিল করে দিতে হবে, তাকে না করে দিয়ে আবার 2026 একটা মোবাইল ফোন কিনতে হবে। তাহলে কি এখান থেকে বুঝলে যে একটাকে নীতিকরণ করে আরেকটা, তাকে নীতিকরণ করে আরও একটা, অর্থাৎ নীতির নীতিকরণ বলছে। বুঝতে পারলে আশা করি। এবার দেখো আলোচনাটা, যে দ্বন্দ্ববাদের 3য় সূত্র অনুসারে বিকাশের অপরিহার্য উপাদান হলো স্বীকৃতি বা নীতি, অস্বীকৃতি বা নীতি। আর এর অর্থ হলো কোনো বস্তু থেকে উদ্ভূত বস্তু পূর্বেকার বৈশিষ্ট্যগুলিকে অস্বীকৃতি জানানো, অর্থাৎ পুরাতন থেকে নতুনের জন্ম হয়, কিন্তু একসময় এই নতুন আবার অস্বীকৃতি দেখা যায়। একে নীতির নীতিকরণ বলে। উদাহরণ হিসেবে বলা যায় দাস সমাজ ব্যবস্থাকে অস্বীকার করে সামন্ত সমাজকে অস্বীকার করে পুঁজিবাদী সমাজ, আবার পুঁজিবাদী সমাজকে অস্বীকার করে সমাজতান্ত্রিক সমাজের বিকাশের কথা বলা যায়। এবার সমালোচনা এবং মূল্যায়ন আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে যদি ভালো করে বুঝে পড়াশোনা করতে চাও এবং ভালো নম্বর পেয়ে পাস করতে চাও, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা অ্যাডমিশন নিতে পারো। এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, 9123000052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয় এবং পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। তোমাদের জানো তোমরা 3টে পেপার আছে, 2টো ডিএসসিসি পেপার, একটা এসএসসি পেপার, 3টে পেপারই তোমাদের করানো হয়। এবার সমালোচনাটা তোমরা দেখো। প্রথমত কি হচ্ছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ একমাত্র বস্তুর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু বস্তু ছাড়া ধর্ম, স্নেহ, ভালোবাসা ইত্যাদির প্রভাব আছে। ক্ষমতার লোভ, মহাপুরুষের আবির্ভাব প্রভৃতি ঘটনা ইতিহাসের ধারাকে প্রভাবিত করে। মার্কস এগুলোকে কিন্তু উপেক্ষা করে দিয়েছে। তারপরে হচ্ছে দ্বিতীয় কি বলছে, মার্কস বলেছেন দ্বান্দ্বিক
প্রক্রিয়ায় বিপ্লব অবশ্যই ঘটবে। পুঁজিবাদী সমাজেরই ঘটবে, কিন্তু কার্যত তার ভবিষ্যৎবাণী মেলেনি। শিল্পোন্নত পুঁজিবাদী দেশে কিন্তু বিপ্লব ঘটেনি। এবার মূল্যায়ন। সমালোচিত হলেও দ্বন্দ্বমূলক বস্তুবাদী ব্যাখ্যাকে অস্বীকার করা যাবে না। মানুষের সমাজ বিকাশের ধারা এই বস্তুবাদী আলোকে ব্যাখ্যা করলে সঠিক হবে। প্রকৃতপক্ষে এটি হলো বিজ্ঞানসম্মত ধারা। এমিল বার্নাস যথার্থই বলেছেন, দ্বান্দ্বিক বস্তুবাদ যুগ যুগ ধরে সঞ্চিত মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে উঠেছে, আর এই অভিজ্ঞতাকে অস্বীকার করার অর্থ হলো বাস্তবতাকে অস্বীকার করা। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।